তো বিএনপি এক সময় তাসের ঘরের মতো ভেঙে যাবে, সেই দিন আসলে খুব বেশি দূরে নয়। আমাদের কল্পনার থেকেও দ্রুততর সময় এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের শেষ হয়তো আমরা দেখবো, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে আরেকটি নতুন গণতান্ত্রিক ধারার সূচনা হবে, যেই ধারার সূচনায় সর্বাগ্রে নেতৃত্ব দেব এদেশের গণমানুষের দল, গণতান্ত্রিক ধারার সবচেয়ে সুসংহত শক্তিশালী দল, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় সর্বাগ্রে নেতৃত্ব দেওয়া দল বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সংবিধানে 38 ধারায় আছে সংগঠন করার অধিকার। সংগঠন করার অধিকার প্রতিটি মানুষের। আমাদের এই সরকারের মুরব্বী আমেরিকানরা বাংলাদেশের গার্মেন্টস এর শ্রমিকদের সংগঠন করার নিয়ে বহুদিন ধরে তদবির করছে এবং এই সরকার কিন্তু রাজি হয়েছে। সেই সরকার সংগঠন নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। সেই কমিটিতে আছেন জামাত, ওদের যারা 71-এ বাংলাদেশ থেকে চায় নাই, সেই সংগঠনটা রাজনীতি করবে বাংলাদেশে, আর হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে যে সংগঠনটা, তারা রাজনীতি করতে পারবে না। আপনারা কি করবেন এমন একটা যদি সিদ্ধান্ত ঘোষণা করা হয়, আইন করে সিদ্ধান্ত ঘোষণা করা হয়? আইন করে রাজনীতি তো নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই, নিষিদ্ধ করা যাবে না। এই চেষ্টা অতীতে হয়েছে, যতবার হয়েছে, যত বড় শাসক গোষ্ঠী হোক না কেন, যেই এই চেষ্টা করেছে সেই আসলে পতনের সম্মুখীন হয়েছে এবং খুব বাজে পতনের সম্মুখীন হয়েছে। সুতরাং আমরা স্পষ্টত বলতে চাই, এই ধরনের অপচেষ্টা যদি বাস্তবায়ন করার হীন মানসিকতা ধারণ করে কোন প্রকার কার্যক্রম করা হয়, তাহলে তার জবাব কিন্তু খুব কঠোর ভাষায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং তরঙ্গ সংগঠনগুলো দেবে। আমরা কোনোভাবেই এই ধরনের কার্যক্রম আর বরদাস্ত করবো না। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দেওয়ার স্বার্থে আমরা অনেক দিন ধরে অনেক শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করে যাওয়ার চেষ্টা করছি। আমাদের নেতাকর্মীদের উপর এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম, এত আগ্রাসনের পরও আমরা কিন্তু সর্বোচ্চ সহনশীলতা, সর্বোচ্চ শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রেখে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করার চেষ্টা করছি। মানে যেন বলা হচ্ছে যে এক গালে থাপ্পড় দিলে অন্য গালটি পেতে দেওয়া, এই মানসিকতা নিয়েই কিন্তু আওয়ামী লীগ চলে যাচ্ছিল। মাননীয় নেত্রী কয়েকদিন আগে খুব সুন্দরভাবে বলেছেন যে, অনেকেই প্রশ্ন করেন যে 2001 থেকে 6 আওয়ামী লীগের উপরে যে অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে, 111 আওয়ামী লীগকে যেই ক্রাইসিস ফেস করতে হয়েছে, এরপর কেন আপনি প্রতিশোধ নিলেন না, কিংবা এরপর কেন আপনি এইগুলোর ব্যবস্থা নেন? তো উনি খুব সুন্দর উত্তর দিয়েছেন যে, আমি তো আসলে প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণতায় বিশ্বাস করি না। প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণতা, এই দেশ ধ্বংসের লীলা খেলায় মেতে ওঠা তো আমার কাজ না। আমি তো দেশ গড়তে এসেছি, আমি আমার পিতার অসমাপ্ত স্বপ্নগুলোকে পূর্ণ করতে এসেছি। আমার পিতা যে সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে 56,000 বর্গ মাইলের লাল সবুজের পতাকার এই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সেই সোনার বাংলা গড়ার যে অসম্পূর্ণ কাজ ছিল, অসমাপ্ত কাজ ছিল, সেগুলোকে সমাপ্ত করার জন্যই তো বঙ্গবন্ধু কন্যাদের স্বপ্ন শেখ হাসিনা এই বাংলার মাটিতে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি সেই ম্যান্ডেট যথাযথভাবে পালন করার চেষ্টা করেছেন। আজকে সারা বাংলায় আপনি যেদিকেই চোখ দিয়ে তাকান, ফজলুল বাড়ি কি দেখেন? শেখ হাসিনার উন্নয়ন, শেখ হাসিনার দর্শন, শেখ হাসিনার ন্যায় নীতি, নিষ্ঠতা, সুশাসন, আইনের সর্বোচ্চ সঠিক ব্যবহার, এই যে দৃষ্টান্তগুলো, এগুলো কিন্তু মানুষ আজকে হারে হারে টের পাচ্ছে। আজকে ভাবা যায় যেই শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বাংলাদেশ ভ্যাকসিন হিরো উপাধিতে ভূষিত হয়েছিল, সেই বাংলাদেশে আজকে টিকার অভাবে till today on record it is published in most of the newspapers, national newspapers of Bangladesh, that about 100 children has died by this kind of pandemic. আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেশ? it is on record 100, এর বাইরে কত আছে জানি না। বাচ্চাগুলোর ভিডিও যখন দেখি, যন্ত্রণায় কাতরাচ্ছে, বাবা মারা কাঁদছে, ছোট্ট শিশু মারা গিয়েছে, তার বাবা পাশে বসে কাঁদছে, মা কাঁদছে, আদের এই দৃশ্য আমাদের দেশে, শেখ হাসিনার বাংলাদেশে, এটা কি কল্পনা করা গিয়েছিল? আজকে সেই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা কখনোই প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা সবসময় দেশকে এগিয়ে নেওয়ার রাজনীতি বিশ্বাস করি। শেখ হাসিনার দর্শন এটাই, আমরা শেখ হাসিনার করবো, আমরা শেখ হাসিনার দর্শন নিয়ে চলতে চাই।
আপনার কথা শুনতে শুনতে সম্ভবত ছাত্রলীগের কোন নেতা বা কর্মী হবে, ওনার নাম হচ্ছে রেজাউল করিম, বলেছেন এসব একাডেমি আলোচনা করে লাভ নেই, মাঠে না নামলে কিছুই হবে না। এভাবে 2 বছর চলে গেছে। রেজাউল করিম ওনার যে চিন্তা চেতনা সেটা দিয়ে বলেছেন। আমি আমার ভাই ছাত্রলীগ কর্মী, যেহেতু আপনি বললেন, আমি আসলে জানি না রেজাউল ভাই কে আমি হয়তো এই মুহূর্তে চিনতে পারছি না, বা বাংলাদেশ ছাত্রলীগ আমি অন্তত রেজাউল করিম নামটি কিন্তু খুব কমন একটা নাম। রেজাউল করিম, আপনি যেই হন অনুষ্ঠানটি দেখছেন, আপনাকে ধন্যবাদ। আপনি সংযুক্ত হয়েছেন, কথা বলেছেন, অনেক ধন্যবাদ। তো রেজাউল করিম যে কথাটি বলেছেন সেই কথাটির প্রতি আমি শ্রদ্ধা রাখছি। আপনার এই যে অনুভূতি, আবেগ, এটিই তো রেজাউল করিম আমাদের শক্তি, এটিই তো আমাদের উদ্দীপনা, এটিই তো আমাদের উৎসাহ, এটিই তো আমাদের অনুপ্রেরণা, এটিই তো আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা সংগঠনের প্রতি, আদর্শের প্রতি, দেশের প্রতি, দলের প্রতি আমাদের আশা ভরসা। শেষ ঠিকানা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি রেজাউল করিম। আপনার মতো রেজাউল করিমরা আছে বলেই বাংলাদেশ আওয়ামী লীগ আছে, বাংলাদেশ ছাত্রলীগ আছে। এবং রেজাউল করিম, আপনি হতাশ হবেন না, আপনি বিচলিত হবেন না, আপনি মাথা ঠান্ডা রাখুন, মনোবল শক্ত রাখুন। আপনি যে ইউনিটেরই হন, আপনি আপনার সাংগঠনিক কমিউনিকেশন, সাংগঠনিক যোগাযোগ, সাংগঠনিক চেনটিকে আরো সুসংহতি করুন। সময় আসছে, সময় চলে যায়, কিচ্ছু হয়নি। দেশের মানুষকে সাথে নিয়ে আমরা নামবো। আপনার এলাকার মানুষ আপনাকে বলবে, রেজাউল করিম ভাই ভুল হয়েছে, এই সময় যা ভুলটুল করছি, যা গেছে গেছে, তুমি আসো, তোমার সামনে নিয়ে আমরা একটু নামি রাস্তায়, শেখ হাসিনার ফিরে আনতে হবে, শেখ হাসিনা ছাড়া বিকল্প নেই। রেজাউল করিম এই সময় আসতেছে। আপনি শুধু এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, আমাদের অঙ্গ সংগঠনের মানুষজন নিয়ে নামবেন না। আপনি আপনার এলাকার সকল মানুষ দেখবেন অটোমেটিক্যালি আপনার পিছনে এসে দাঁড়িয়ে জড়ো হয়ে গেছে, ময় মুরব্বী, আবাল বৃদ্ধ বনিতা সবাই, যে রেজাউল করিম আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া কোনো বিকল্প নেই, তাড়াতাড়ি চলো, কোন দিকে যাবে, রাস্তায় নামবো। এই সময়টা চলে আসতেছে। রেজাউল করিম জাস্ট একটু ওয়েট করেন, নিজের এলাকার মানুষের সাথে, নিজের কমিউনিকেশনের মানুষের সাথে, নিজের সংগঠনের মানুষের সাথে আপনার সুদৃঢ় কমিউনিকেশন চেনটিকে আরো ডেভেলপ করুন। আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের, ছাত্রলীগের এই সময়টায় ছাত্রলীগ কিন্তু অনেক সময় পেয়েছে সংগঠনটাকে গুছিয়ে নেওয়ার। অনেক জায়গাতে আমরা যেসব ছেলে মেয়েকে আমাদের অনুষ্ঠানে আনি, তাদের কমিটি গুলো অনেক পুরনো। তারপরে একটা ছাত্রলীগের খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, ছাত্রত্ব। ছাত্রলীগের নেতা ছাত্র হতে হবে। আজকে ছাত্রলীগের প্রায় সিংহভাগের নেতা কর্মীদের ছাত্রত্ব নেই, সে ছাত্র না, সে ক্লাসে যেতে পারে না। এই বিষয়গুলো নিয়ে কিভাবে ভাবছেন, কিভাবে সারা দেশে সংগঠনটাকে আরো প্রাণবন্ত করে তোলা? জি ফজল বাড়ি ভাই, যে বিষয়টি আপনি উল্লেখ করলেন, দুটো বিষয়, একটা হচ্ছে সংগঠনের বিষয়, আর একটি বিষয় তো খুবই সংবেদনশীল। এটি একটা বেসিক হিউম্যান রাইটস ভায়োলেশন। আমাদের লক্ষ লক্ষ শিক্ষার্থীকে ক্লাস পরীক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা ট্রুথ, বিটার ট্রুথ। এইরকম উদাহরণ পৃথিবীর ইতিহাসে আমি এর আগে অনেক জায়গায় বলেছি, যুদ্ধ বিধ্বস্ত দেশ ছাড়া কোথাও রয়েছে বলে আমার কাছে মনে হয় না। যে শুধুমাত্র একটি আদর্শিক বিশ্বাসের কারণে, শুধুমাত্র একটি সংগঠন করার কারণে একটি দেশে কয়েক লক্ষ শিক্ষার্থী ক্লাস পরীক্ষার অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। মানে ধরেন আজকে থেকে 5-7 বছর আগে একজন মানুষ, একজন শিক্ষার্থী তার বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার সম্পন্ন করেছে, তার সার্টিফিকেট বাতিল করা হচ্ছে। কেন? সে 7 বছর আগে ইউনিভার্সিটিতে পড়াকালীন ছাত্রলীগ করত। এই ধরনের হটকারী, এই ধরনের অত্যাচারী সিদ্ধান্ত কিন্তু আমরা দেখেছি, এখনো কিন্তু সেই ধারা অব্যাহত রয়েছে। কিন্তু এগুলো করে কি আসলে সেই শিক্ষার্থীর মনকে দাবিয়ে রাখা গেছে? সেই শিক্ষার্থীর চেতনাকে ধ্বংস করা গেছে? সেই শিক্ষার্থীর আদর্শকে বিকিয়ে দেওয়া গেছে? সম্ভব না, এটি হবে না। বাংলাদেশ ছাত্রলীগ যারা করেন, শিক্ষা শান্তি প্রগতির পতাকা তলে থেকে যারা পিতা মুজিবের আদর্শ বাস্তবায়নে নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা ধারণ করেন, তাদেরকে আপনি এভাবে দাবিয়ে রাখতে পারবেন। তারা আলো হয়ে জ্বলে উঠবেই, তারা অমাবস্যার রাতেও ওই কালো মেঘ ভেদ করে পূর্ণিমার আলোর ন্যায় প্রস্ফুটিত হবে। আর সংগঠন মানে কমিটি গুলা আর কি, যেগুলা মেয়াদ চলে গেছে, নতুন কমিটি করা, এই ব্যাপারে কিভাবে চিন্তা করা হচ্ছে? জি, আপনি খুব সুন্দর এই বিষয়টি এর আগেও উল্লেখ করলেন। এই বিষয়টি হচ্ছে অনেক জায়গায় আমাদের কমিটি নেই, এই বাস্তবতা আছে, কিংবা কমিটি কিছুটা পুরানো,
অথবা কিছু কিছু লোক তাদের যে সক্রিয়তা দরকার ছিল অথবা শীর্ষ পদে থেকে সেই সক্রিয়তা নেই, এগুলো ইতিমধ্যে আইডেন্টিফাইড, সর্টেড আউট। আমরা কিন্তু বিগত কিছুদিনের সারা দেশে আমাদের যে উপজেলা, পৌর, কলেজ শাখা পর্যন্ত, অর্থাৎ আমাদের সংগঠনের, আপনি যদি ফজল ভাই, যেহেতু আপনি একজন আমাদেরই মানুষ, আপনি আমাদের চেইনটা বুঝবেন। সেন্ট্রাল কমিটি হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ারটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল যে ইউনিটস গুলো, এগুলো কি কি? ডিস্ট্রিক্ট ইউনিটস, সিটি ইউনিটস, ইউনিভার্সিটি ইউনিটস এন্ড দ্য কলেজেস অফ দ্য সেম স্ট্যান্ডার্ড, এটি আমাদের সেকেন্ড লেয়ার। থার্ড লেয়ার হচ্ছে আমাদের উপজেলা, পৌরসভা, কলেজ সমূহ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল শাখা সমূহ। তো এই লেয়ার পর্যন্ত আমাদের সাংগঠনিক যে রিপোর্ট, এটি কিন্তু আমরা ইতিমধ্যে সারা দেশের রিপোর্টটা হাতে পেয়েছি। খুব দ্রুততর সময়ে আমরা এই সকল স্তরেই কমিটির ফরমেশনে যাব। যেমন অনেক জায়গায় আছে, আমরা দেখলাম হয়তো 5 আগস্ট পূর্ববর্তী সময় সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি কমিটি করা ছিল বা আংশিক কমিটি করা ছিল, সেখানে পূর্ণাঙ্গ কমিটি রেডি হয়েছে। এই 5 আগস্টের প্রেক্ষাপটের কারণে এই দীর্ঘ সময় সেই পূর্ণাঙ্গ কমিটি করা যায়নি। অথবা দেখা গেছে 150 সদস্য, 150 মেম্বার দিয়ে একটা পূর্ণাঙ্গ কমিটি সাজানো হয়েছিল বা রেডি ছিল, কমিটি পাবলিশ হবে, এই সময় এই দুর্ঘটনা অঘটন হয়ে গেল। এরপরে কিন্তু দেখা গেছে ওই 150 থেকে হয়তোবা অনেকে অ্যাক্টিভ নেই, অনেকে যোগাযোগই নেই, কমিউনিকেশনই নেই। আবার এমন হয়েছে যারা হয়তোবা ওই 150-র মধ্যে ছিলেন না, হয়তোবা তারা তাদের মানে পার্টির প্রতি যে ডেডিকেশন, পার্টির প্রতি যে কমিটমেন্ট, এটি ওইভাবে এর আগে ফুটিয়ে তুলতে পারেননি, কিংবা তারা এখন যে ট্রিগার্ড হয়ে চারিদিকে এত অত্যাচার, অন্যায়, অবিচার দেখে যেভাবে দেশের সাথে, দলের সাথে নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে, এটি হয়তো তারা আগে ছিলেন না। তো তাদেরকে সমন্বয় করে, যারা এই মুহূর্তে মাঠে আছেন, কাজ করছেন, যারা আগে থেকে কাজ করছে, এই সবাইকে সমন্বয় করে সেই জেলা কমিটিগুলো, সেই ইউনিট কমিটিগুলো পূর্ণাঙ্গকরণের একটি উদ্যোগ আমরা কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছি এবং খুব দ্রুতই এর প্রতিফলন আপনারা দেখতে পাবেন। সুতরাং যে বা যারা এই কথাগুলো বলেছেন, তাদের হৃদয়ের যে অনুভূতিগুলো, এগুলো সঠিক, আমি এটি অ্যাডমিট করছি। কিছু জায়গায় আমাদের গ্যাপ ছিল, যেমন মানে এই গ্যাপটা কিন্তু সেই করোনাকালীন সময় থেকে 2020-21-এ যে করোনাকালীন সময় থেকে একটু একটু গ্যাপ হয়েছে। এরপরে আবার এই যে এই 1-1.5 বছরের একটা, এটা তো আমাদের আওয়ামী লীগের জন্য একটা মানে মহামারীর চেয়েও, আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য তো মহামারীর চেয়েও খারাপ অবস্থা। রাস্তাঘাটে আমাদের ভাই বেদার বন্ধুদের পিঠে মেরে ফেলাইছে, ধইরা জেলে নিতেছে, 2টা মামলায় জামিন করলে আবার 10টা মামলায় সোনার রেট দেখাইতেছে, এরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, একটা লোকের জামিন করাইতে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা একটা ফ্যামিলির খরচ হয়ে যাইতেছে। এই বাস্তবতা আছে। এই বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, তারপরও আমাদের নেতাকর্মীরা এই ইউনূস মহামারীর সময় যেভাবে কাজ করেছে, এই দুর্যোগে যারা কাজ করেছে, তারা যেন কেউ, আমাদের মূল টার্গেট একটা, এখন কোন কমিটি গঠনের ক্ষেত্রে ওই ইউনিটে যারা 5 আগস্টের আগে থেকে আছে এবং 5 আগস্টের পরে যারা সক্রিয়তা ধরে রেখেছে এবং নতুন করেও যারা সক্রিয় হয়েছে, কেউ যেন বাদ না যায়, সবাইকে সমন্বিত করে। এখন একটা বাস্তব, একটা খুব হার্শ রিয়েলিটি আছে, এটা আবার মানতে হবে। যেমন আগের ছাত্রলীগে খুব বিপজ্জনক যে বিষয়টা ছিল গুপ্ত শিবির। আগে বাংলাদেশ খুব গুপ্ত শিবির, প্লাস হচ্ছে কমিটি বাণিজ্যের অভিযোগ ছিল খুব বেশি। এখন নিশ্চয় গ্রাসরুট থেকে যদি চয়েস করা হয়, গ্রাসরুট এখন কারা আছে, কারা কাজ করতেছে, গ্রাসরুট শুধু ওই লোকগুলোকে চয়েস করলে এটা মনে অনেক ইজি একটা স্বচ্ছ কিছু করা যাবে। এটা করা যাবে, এটা অবশ্যই করা যাবে। এখন গুপ্ত শিবিরের যে বিষয়টা, এটা হচ্ছে ধরেন ফজলুল বারী ভাই, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার কোন উপজেলায় ভাই? কুলাউড়া। ধরেন কুলাউড়ায় আপনার এলাকায় যতদিন পর্যন্ত আপনার ঘরে চুরি না হবে, ততদিন পর্যন্ত কিন্তু আপনি চিনতে পারবেন না চোরকে। এবং একটা এলাকায় দেখবেন চুরি যারা করে, হ্যাঁ, চোর কিন্তু ওই এলাকারই কেউ না কেউ হয়, মানে নানান কারণে তার অভ্যাস নষ্ট, সে চুরি করে। তো গুপ্ত শিবির তো আসলে চোর, চোরটা, টাউট, বাটপার, 420, প্রতারক। ওরা যেভাবে যে স্টাইলে ছিল, ওইটা কিভাবে আপনি বুঝতে পারবেন ভাই? এরা তো হলো মানে মোশাররফ করিমের থেকেও বড় অভিনেতা, তিশা, ফারুকি, এই লেভেলের অভিনেতা। তো এই এত বড় নাটক অভিনয় তো আসলে আমরা যারা মুজিব আদর্শের লোক, আমরা করিও না, আমরা বুঝিও না ভাই।
আপনি কি কখনো এই আপনার যদি বলা হয়তো আপনার ছাত্র জীবনে যে মিস্টার ফজলুল বারী ইউ উইল বি গিভেন crores অফ মানি, প্লিজ ইউ জয়েন ছাত্র শিবির এন্ড স্টে অ্যাজ এ গুপ্ত, আপনি কি করতেন জীবনেও ভাই? করতেন না। আমারে বললে আমি করতাম না, দূর ভাই, কোটি টাকা দিতাম যাবো। ছাত্রলীগের ওই অভিযোগটা ছিল, কিন্তু অনেকেই বলতেন তখনই বলতেন। এটা সত্য, এই যে এরা আমাদের মাঝে বিভিন্নভাবে কিছু কিছু জায়গায় ঢুকেছিল, এখন তার আইডেন্টিফাইড। হ্যাঁ, এরপরে আমাদেরকে অবশ্যই এটা ফলো করতে হবে, সর্ট আউট করার চেষ্টা করতে হবে যে এই গুপ্তদের প্রতিরোধের উপায় কি। মোস্তাক কিন্তু খুব দূরের কেউ ছিল না, মোস্তাক বঙ্গবন্ধুর খুব দূরের কেউ ছিল না। তাই মোস্তাক, মির্জাফর এরা যুগে যুগে কালে কালে ছিল, আছে, থাকবে। এরা যুগে যুগে কালে কালে আমাদের পিছন দিয়ে ছুরি মেরেছে, মোস্তাকরা মেরেছে, মির্জাফররা মেরেছে। তাই বলে আমাদের থেমে থাকার কারণ নাই, ভয় পাওয়ার কিছু নেই, বিচলিত হওয়ার কিছু নেই। ওরা চোর, চোররা চুরি করছে, চলে গেছে ভাই, যখন সময় আসবে চোরদের চোরের শাস্তি হবে। এইটি আমার ছাত্রলীগের ভাই বন্ধু নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা, চোরদের নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। চোর আইছে ঘরে, আমার ঘরে ভালো জিনিসপত্র আছে দেখেই তো চোর আসছে, নাহলে চোর আসে? আমরা কি গেছি শিবিরের ঘরে চুরি করতে? আমরা যাইনি, ওরা আমাদের ঘরে আছে। তার মানে কি আমাদের ঘর ভালো ঘর, ছাত্রলীগের সংগঠন ভালো সংগঠন। এই সংগঠনে এসে চুরি চুরি করে চোরেরা দেখছে এই ঘরটা এত ভালো কেন, এই ঘরটা এত সুন্দর কেন, এই ঘরটা এত সাজানো কেন, ভাই বুঝি তো একটু কি আছে এই ঘরে। ওরা আমাদের ঘরে চুরি করতে আসছে, চোর চুরি করছে, চলে গেছে। যখন সময় আসবে, সুযোগ আসবে, চোর তো আইডেন্টিফাইড আমাদের কাছে, এই চোরদের শাস্তি দেওয়া হবে। বাট এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই, যাই হায় রে চোর আইছে চুরি করছে ঘরে, তাইলে আমার কি হইবে, এটা নিয়ে ভাইবে লাভ আছে? শেষরা চোর চুরি করছে, চলে গেছে, দ্যাটস ফাইন। আরেকটা ব্যাপার হচ্ছে, বিশ্বের বিভিন্ন এলাকায় যে ছাত্রলীগের কমিটি একটা দাবি সবসময় দেখি আমি অনলাইনে, প্র্যাকটিক্যালি আমি অস্ট্রেলিয়াতে তো দেখি, প্র্যাকটিক্যালি অস্ট্রেলিয়ায় যারা কারেন্ট ছাত্র এরা কিন্তু এগুলো করে না, যারা পড়াশোনায় আছে তারা কিন্তু এগুলো করে না অস্ট্রেলিয়াতে। এই কমিটিগুলোর ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত হয়? না, এই বিষয়ে তো মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কোনো একটা ডিরেকশন আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শুনেছি, দেশে বিদেশে বয়সের বিষয়ে ওনার একটা অবজারভেশন উনি বলেছেন, এবং ছাত্রত্বের বিষয়টি উনি উল্লেখ করেছেন। তো এই বিষয়গুলো অবশ্যই আমরা চেষ্টা করব সর্বোচ্চ সমন্বয় করতে, যেখানে যেভাবে সম্ভব আমরা সমন্বয় করার চেষ্টা করব, এটা আমাদের মৌলিক এবং নৈতিক দায়িত্ব। অবশ্যই আমরা সেটা চেষ্টা করবো, উইল ট্রাই অল লেভেল বেস্ট, আমরা অবশ্যই এটা চেষ্টা করব। আর একটা ব্যাপার, আমাকে যখন ইনামকে আজকে অনুষ্ঠানে আসবে, অনেকে আমাকে জানতে চেয়েছেন এই যে বিয়ের একটা ব্যাপার আছে ছাত্রলীগ নেতৃত্বে যারা আসবেন অবিবাহিত হতে হবে। এই 2 বছরে অনেকে বিয়ে করে ফেলেছেন, কিন্তু আমরা অনেক ঘটনা, যেমন ইয়েতে সাদ্দাম মারা গেল বাগেরহাটে, আমরা শুনলাম তার স্ত্রী সন্তান আছে। এই বিষয়টা নিয়ে কি কোনো নতুন চিন্তা ভাবনা হবে না আগেরটা থাকবে? না, এটা তো দেখেন, ছাত্রলীগ ছাত্র সংগঠন হিসাবে মাননীয় নেত্রীর যে কিছু সিদ্ধান্ত, এটি তো আসলে যুগান্তকারী কি সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বা ক্যাম্পাস গুলোতে। আমি জানি না ফজলুল ভাই, আপনার সঠিক এজ সম্পর্কে আমার ধারণা নাই, বা আপনার একাডেমিক ক্যারিয়ার সম্পর্কে আমার আসলে ধারণা নেই। ভাই আপনি কোথায় পড়াশোনা বা কত সালে বলা যাবে? আমি অনেক অনেক জায়গায় পড়াশোনা করছি। 87 থেকে আমি কিন্তু সাংবাদিকতা করি, 87 থেকে 87 থেকে সাংবাদিকতা করি। আমি সাংবাদিকতায় আসার আগে পায়ে হেঁটে বাংলাদেশ ঘুরেছিলাম 18 মাসে। বরিশাল বেল্টের সবগুলো উপজেলায় কিন্তু তখন আমি যাই। ও গ্রেট গ্রেট, তাহলে তো আপনার মানে সেই জিয়া এরশাদ এই সব আমল দেখার সুযোগ হয়েছে। এবং এরশাদ বিরোধী আন্দোলনের সময় খুব বেশি সাংবাদিক কিন্তু নেত্রীর সাথে সারা দেশে ঘুরতেন না, খুব অল্প সংখ্যক মিডিয়া, খুব অল্প সংখ্যক সাংবাদিক, আমরা সব সময় সারা দেশে ঘুরতাম। এমনকি ঈশ্বরদী স্টেশনে যে ট্রেনে গুলি, অনেক ঘটনার সাথে আমরা ছিলাম। আচ্ছা, তো সেই জিয়া এরশাদ আমল, সেই 91 থেকে 96 খালেদা জিয়ার আমল, এই আমলগুলো তো আপনি দেখেছেন, যেভাবে ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝঞ্ঝানি ছিল, গোলাগুলি ছিল, সেই জায়গা থেকে কিন্তু দেশকে বের করে এনেছেন নেত্রী শেখ হাসিনা, কিন্তু এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছেন। মানে এখনকার প্রজন্মের কাছে মনে হবে যে ক্যাম্পাসে গুলি হয় ওপেন, এটা মানে অবাস্তব না এখনকার যুগে।
কিন্তু এটা কিন্তু একসময় একটা নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল, ইট ওয়াজ এ রেগুলার কেস, যে গোলাগুলি হইতেছে তাহলে সবাই শুয়ে পড়ো, কোথায় গুলি লাগে ক্রস ফায়ার হয়ে যায় বলা যায় না। ক্রস ফায়ারও তো অনেক মেধাবী শিক্ষার্থী মারা গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, গেছে না ভাই? গেছে। কিন্তু এই যে সব ক্যাম্পাসে যে ছাত্র শিবির জিতবে পাবলিক ইউনিভার্সিটিতে, এটা কিন্তু কেউ কল্পনায় ভাবতে পারে না। কিন্তু এটা তো মেটিকুলাস ডিজাইনের অংশ, ডিজাইন করছে, জিতে গেছে, নিয়ে গেছে। ওই যে বললাম বিএনপি পুতুল যেমনি নাচায় ওমনি নাচি, হ্যাঁ, বিএনপির পুতুলের মতো নাচাই সবগুলো নিয়ে গেছে তারা মেকানিজম করে। ভোট টোট দেখা, এটাকে আমরা তো প্রমাণ পাইছি নীলক্ষেতে, যেখানে ডাকসুর শত শত ব্যালট পাওয়া গেছে, গেছে না? আমরা তো এগুলো দেখছি, ও তো অন রেকর্ড আছে, অন ভিডিও রেকর্ড আছে। নীলক্ষেতে শত শত ডাকসুর ব্যালট গেল কিভাবে? শত শত ব্যালট যদি উদ্ধারই হয়ে থাকে, তাহলে হাজার হাজার ব্যালট যে সিল মেরে বা টিক দিয়ে বাক্সে ভরা হয় নাই, এটা তো আর বলার মানে এটা তো আর কোনো না নাই, এটা তো হয়েছেই, এটা তো প্রমাণিত। তো সুতরাং এই যে মেকানিজম তারা করছে, এই মেকানিজমের কারণে তাদের এই তারা এই ল্যান্ডস্লাইড ভিক্টরি দেখাইতে চাইছে, দেখাইছে। ইট ওয়াজ পার্ট অফ দেয়ার মেটিকুলাস ডিজাইন টু শো দ্যাট অল দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস ইজ আন্ডার আওয়ার কন্ট্রোল, বাট দিস ইজ টোটালি বোগাস থিং। কোথাও শিক্ষার্থীরা তাদের সাথে স্বাচ্ছন্দ্যে নাই, ভয়ে কথা বলতে পারতেছে না, কোথায় ধরে মারে, কোথায় ধরে কাটে, কোথায় ধরে রক কাইটে দেয়, কোথায় ধরে মব সন্ত্রাস করে, এই ভয়ে কথা বলতে পারতেছে না। যেইভাবে স্বদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রগতিশীল শিক্ষার্থীদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, এটি আসলে ভাষায় প্রকাশ করার মতো অবস্থায় নেই। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং এই ধরনের অবস্থার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে, বিশ্ববিদ্যালয়ের মত শিক্ষক বিন্দুদেরকে অনুরোধ করব, আপনারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। কিরণ, আমরা শেষ করবো ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে যদি কোন বিশেষ কোনো আহ্বান বার্তা দিতে চান আপনি এই সুযোগে। ধন্যবাদ। বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের, আমার ভাই বন্ধুদের উদ্দেশ্যে আমি আপনাদের মতোই শেখ হাসিনার একজন কর্মী হিসেবে, বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে বলতে চাই যে আমাদের মনোবল হারলে চলবে না, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটি এই মুহূর্তে বলা প্রয়োজন, ইদানিং কালে দেখা যাচ্ছে আমাদের অনেক নেতা কর্মীদের মধ্যে দীর্ঘ সময় অত্যাচার, নির্যাতনের কারণে, বিভিন্ন ফ্রাস্ট্রেশনের কারণে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ির একটি নগ্ন প্রবণতা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এটি কারা উদ্দেশ্যমূলকভাবে করছেন আমি জানি না। আমি অনুরোধ করব, আমি হাত জোর করে বলবো, প্লিজ, দিস ইজ নট দ্য টাইম। আমরা অনেক কষ্ট করে, আপনারা, আমরা বলবো না, আমি বলবো আপনারা, আমি এই বিষয়ে অধম, মানে আমি আপনাদের সাথে একজন লোক ভাই এই বিষয়ে, এইসব বিষয়ে, হ্যাঁ। তো আপনারা অনেক কষ্ট করে কিন্তু একটা জায়গায় গুছিয়ে এনেছেন, জাস্ট রেজাল্ট আসার অপেক্ষায়। কাজ চালিয়ে যান, রেজাল্ট চলে আসবে। আমরা রেজাল্টটা কি চাই? বাংলাদেশটাকে রক্ষা করতে চাই, উদ্ধার করতে চাই এই ধ্বংসের করাল গাছ থেকে। সুতরাং এই অবস্থায় এসে নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব, সংঘাত, হানাহানিতে জড়ানো যাবে না। নিজেদের মধ্যে এই কলুষতার রাজনীতি কাউকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই নোংরামি থেকে নিজেদের বিরত রাখতে হবে এবং সকলে মিলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভুল ত্রুটি সবার আছে, সবার থাকে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এই ভুল ত্রুটিগুলোকে যৌক্তিক সমালোচনার মধ্যে দিয়ে নিজেদের মধ্যে সংশোধনের চেষ্টা করতে হবে। কাউকে কোনো বাজে ভাষায়, বাজে শব্দে, বাজে ল্যাঙ্গুয়েজে আক্রমণ করে আমি মনে করি না দলের স্বার্থে আমরা কোনো অবদান রাখতে পারবো। সুতরাং এইটাই বিএনপি চাচ্ছে যে এটা আলোচনায় আসুক। বিএনপি এটাও চাচ্ছে যে ভারতের সাথে আমার যদি সম্পর্ক, আমরা যদি স্বাভাবিক সম্পর্ক করতে চাই, ভারত তো আমাকে কিছু দিতে হবে। আমরা যদি ভবিষ্যতে নিষ্কণ্টক বা কোন রকম ছাড়া, ঝামেলা ছাড়া যদি আমরা সরকারটা চালাতে চাই, তাহলে আওয়ামী লীগের কাছে আমার কিছু প্রতিশ্রুতি দরকার। সেই জন্যই এই মোক্ষম সময়ে এই জিনিসটা বাইরে আসছে। আমি পজিটিভলি বলছি, মোক্ষম সময়ের মধ্যে এই জিনিসটা বাইরে আসছে। দেখেন, কোনো মন্ত্রী টন্ত্রী কেউ কিন্তু ব্রিফ করে নাই, একজন রিপোর্টার কিন্তু এটা বের করেছেন। এটাও সত্য যে যদি এটা বাইরে দেয়া না হতো তাহলে কিন্তু এটা বাইরে আসার কথা ছিল, কিন্তু বাইরে এসছে। এই রাজনীতির এই খেলাগুলো কিন্তু চলে। সেখানে আমার কাছে যেটা মনে হয় এটা হলো যে খলিলুর রহমান এবং হুমায়ুন কবির যেহেতু একটা সফরে যাচ্ছেন, এবং সেখানে একেবারে আপনি দেখেন সফরের বাইরের অনেক লোকের সাথে কিন্তু কথা হবে, অজিত দোভাল তার মধ্যে একজন, এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথেও তাদের যোগাযোগ হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আর কোনো আলোচনা হচ্ছে কিনা, বা আওয়ামী লীগের কাছ থেকে বিএনপি কোনো কিছু চাই কিনা, চাইলে সেটা কি,
এখন এইটা হলো আমার আমার কাছে মনে হলো যে দিল্লি বৈঠকে যেটা মনে হচ্ছিল এটা একটা শুষ্ক মিটিং হবে, এখানে শুধুমাত্র তেল বিষয়ে আলোচনা হবে, মানে তেল পাওয়া, বাণিজ্য করা, এগুলোই আলোচনা হবে। ব্যাপারটা সেই পর্যায়ে আর রইল না, কারণ এটা আগে থেকেই আসলে আন্দাজ করা কঠিন ছিল। যে প্রথম দিকে মনে হয়েছিল হুমায়ুন কবির যাচ্ছেন হলো জাস্ট টু চেক অ্যান্ড ব্যালেন্স খলিলুর রহমান, কিন্তু তা না, তিনি আসলে যাচ্ছেন তারেক রহমানের নিজস্ব প্রতিনিধি হয়ে। তারেক রহমান কি ফিল করে, এর সরকার হিসেবে খলিলুর রহমান তার বক্তব্য দিবেন, আওয়ামী লীগের ব্যাপারে যখন কথা আসবে তার বক্তব্য দিবেন, তেমনি তারেক রহমানের মতামতটা কি, এটা কিন্তু ভারতীয় পক্ষ এই জিনিসটা জানতে চাইবেই, কারণ এটা আলোচনায় আসবেই। যত কিছুই অ্যাভয়েড করেন না কেন, যেহেতু শেখ হাসিনা ওখানে আছেন, যেহেতু আওয়ামী লীগের বহু নেতা ওখানে আছেন, সো এই বিষয়টা কিন্তু ভারতের সাথে বাংলাদেশ আলোচনা করবে, কারণ এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশে এই সরকার না, যে কোনো সরকারের জন্য এটা একটা ইরিটেশন। তো এই ইরিটেশনটার সমাধান করা যায় কিনা সেটার পথ উন্মোচন হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, এই প্রথম আপনি কনক্রিটলি ধরতে পারেন যে ভারতের সাথে বাংলাদেশের পক্ষের আওয়ামী লীগ নিয়ে একটা মানে আলোচনা, আমার মনে হচ্ছে সিরিয়াস আলোচনা উন্মোচন হতে যাচ্ছে। এখন আসলে এটা আরো যুক্তি এটার মধ্যে আছে। আপনি দেখেন খলিলুর রহমান যুক্তরাষ্ট্রে গেলেন এবং তিনি আমরা জানি যে উনি যুক্তরাষ্ট্রের এই দাসখত দেওয়ার অন্যতম কারিগর তিনি, ঠিক আছে, এবং সেই দাসখত থেকে মুক্তি পাওয়ার জন্য ওনাকেই পাঠানো হয়েছে যে জ্বালানির বিষয়ে একটু পারমিশন নিয়ে আসে, এটাই ধরে নিলাম। কিন্তু এর বাইরেও তো এটাও হতে পারে, যেহেতু খলিলুর রহমান দুই পক্ষেরই পক্ষে কাজ করছেন, একটা হলো যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করছেন, আবার এট দ্য সেম টাইম ওনাকে অজিত দোভালের ঘনিষ্ঠ বলা হচ্ছে, সেখানে আমেরিকাও কি কোনো মেসেজ দিচ্ছে? জাস্ট ওনার একদিন আগেই কিন্তু আপনি দেখেন একদিন পরেই কি বলে পল, কি যেন ওনার নাম, বাংলাদেশের জাতীয় স্বাধীনতা এবং দিবসে উনি একটা বক্তব্য রাখলেন, যে বক্তব্যের মধ্যে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় পেয়েছেন, যেখানে তারা তাদের নিরাপত্তা, কিন্তু এটা কি পল কাপুর যেহেতু শুধুমাত্র না, ভারতে তিনি দায়িত্ব পালন করতেন, তিনি সাউথ এশিয়ার দায়িত্ব পালন করতেন, তো সাউথ এশিয়ার দায়িত্ব পালন করতে গেলে নিশ্চয়ই পল কাপুর কোন একটা পলিটিক্যাল ব্যাপার আছে। তো খলিলুর রহমান কিন্তু সেই সময় কিন্তু আমেরিকাতেই ছিলেন। তো খলিলুর রহমানের সাথে পল কাপুরের কোনো কথা হয়েছে না, দক্ষিণ এশিয়ার পলিটিক্সের ব্যাপার থাকবে, দক্ষিণ এশিয়ার নিরাপত্তার প্রশ্ন থাকবে, বিভিন্ন বিষয়ে কিন্তু পল কাপুর দায়িত্বপ্রাপ্ত। সো খলিলুর রহমানের সাথে তার কোনো কথা হয়ে থাকলে, বা আমেরিকা খলিলুর রহমানকে কোনো মেসেজ দিয়েছে কিনা যে তুমি, যেটা একদম ক্লিয়ার যে খলিলুর রহমানকে ডেকে পাঠানো হয়েছে ইন্ডিয়ার সাথে, যখন তুমি যাচ্ছ তোমার কাছে, যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন চায়না সফর যেতেন তখন ভারত অনেক তৎপর হয়ে ব্রিফ করার চেষ্টা করতো, আবার শেখ হাসিনা যখন বা আমাদের প্রধানমন্ত্রী যখন ভারত সফর যায় তখন চাইনিজ অ্যাম্বাসেডার কিন্তু তৎপর হয়ে বিভিন্ন ব্রিফিং করেন। তো এই ক্ষেত্রে খলিলুর রহমান যখন দিল্লি যাচ্ছেন তখন কি আমেরিকাও কোনো একটা ব্রিফিং দেয়নি যে তাদের স্ট্যান্ডটা কি এইসব বিষয় হতে পারে? সো পজিটিভলি আপনি যদি দেখেন, এটা একটা দ্বার উন্মোচন হচ্ছে আলোচনার, এটাতে কোনো কনক্রিট সলিউশন আসবে আমি বিশ্বাস করি না। কিন্তু আওয়ামী লীগ প্রসঙ্গটা সামনে আসলো, আওয়ামী লীগ প্রাসঙ্গিক হলো আবারও, এবং শুধু প্রাসঙ্গিক হলো না, এখানে বিএনপি আওয়ামী লীগের কাছে কি ছাড় চায়, বিএনপি ভারতের কাছে কি ছাড় চায়, সেটা হলো এখন দেখার বিষয়। এখন এগুলো আলোচনা হতে হয়তো একটা সময় এগুলো আলোচনা থেকে বেরোবে, ভারতের পত্রপত্রিকা নিশ্চয়ই এগুলো খেয়াল করবে, সেখান থেকে আপনি এর নির্যাসটা পেতে পারেন। এটা হলো পজিটিভ দিক। আমি পজিটিভ দিকগুলো বললাম যে আমরা আশাবাদী হইতে কোনো অসুবিধা নেই, আশাবাদী হইতে কোনো সমস্যা নেই, নৈরাশ্যবাদী হওয়াই যায়, যে কোনো বিষয়ে নৈরাশ্যবাদী হওয়া যায়। কিন্তু এখন আসেন, নৈরাশ্যেরও কিন্তু ঘটনা হইতে পারে, কি যেমন ব্যাপারটা হয়তো এরকমই যে আওয়ামী লীগ বিষয়ে কিন্তু ওখানে আলোচনা হবে, কিন্তু সেই আলোচনা অনুষ্ঠানে কি বলে বাংলাদেশ একটা কঠোর স্ট্যান্স নিয়ে যাচ্ছে যে ভারত যদি এই বিষয়ে কোনো আলোচনা আসে তাহলে আমাদের অবস্থান হবে এই, ভারত যদি আওয়ামী লীগকে নিয়ে যদি কোনো রকম আমাদের চাপ দেয় আমাদের অবস্থান হবে এই, এবং যদি আমাদেরকে এই অবস্থান থেকে সরাতে হয় তাহলে আমাদেরকে এই 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 দিতে হবে, এই ছাড় দিতে হবে। এক, সরকারকে। দুই, বিএনপি এখানে প্লে আউট করতে পারে, বিএনপি বলতে পারে তোমরা শুধুমাত্র আওয়ামী লীগের সাথে খাতির রাখো, এখন থেকে তোমরা কথা দাও যে তোমরা আমাদের সাথেও খাতির রাখবা। আমি হাসতে হাসতে বলি, বিএনপি যেটা বলতে পারে যে তোমরা শেখ হাসিনার সাথে তোমাদের এত খাতির যে শেখ হাসিনা রাষ্ট্রীয় অতিথি বানাইছো,
তা আমাদেরকেও যদি এরকম কোনো সমস্যা হয় তোমরাও আমাদেরকে রাষ্ট্রীয় অতিথি বানাও, এটা জাস্ট ফর জোক, আই এম মেকিং জাস্ট ফান, বাট দিস ইট ক্যান বি প্লে আউট। সো এখানে বিএনপির একটা কঠোর অবস্থানও থাকতে পারে। বিএনপি এখন ভারতকে স্পষ্ট জানিয়ে দিতে পারে যে তোমরা যতই এই আওয়ামী লীগের পক্ষ নিয়ে ইয়ে করো, আমরা কিন্তু এটা মানবো না, তোমরা আমাদের পক্ষে আসতে হবে, তাইলে আমি তোমাদের সাথে ভালো সম্পর্ক করবো। এখন ভালো সম্পর্ক করার জন্য বাংলাদেশের অবস্থান আছে কিনা সেটাও মানে এই ধরনের চাপ দেওয়ার জন্য বাংলাদেশের মানে সার্বিক অবস্থা, এই যুদ্ধ টুদ্ধ সবকিছু মিলে এই অবস্থা বাংলাদেশে আছে কিনা এটাও দেখার বিষয়, এটা আছে কিনা। কিন্তু যদি বিএনপি মনে করে হ্যাঁ আমাদের এটা আছে এবং আমরা আওয়ামী লীগ নিয়ে খেলবো এবং আওয়ামী লীগকে আমরা যাচাই করে দেখবো যে আওয়ামী লীগকে আসলে আওয়ামী লীগ আমাদের জন্য কোনো থ্রেট কিনা, এটা যাচাই করার জন্য বিএনপি এটার জন্য বলতে পারে যে এরকম একটা মিটিং হতে যাচ্ছে, তার আগে আমরা একটা ঘোষণা দিলাম, দেখি আওয়ামী লীগ কি করে বা আওয়ামী লীগ আমাদের কাছে কি প্রস্তাব পাঠায়। এটা কিন্তু ধরেন দিল্লি থাকা অবস্থায় কিন্তু দিল্লিতে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তাব যেতেও পারে। সেক্ষেত্রে এটা ধরে নেন বিএনপি একটা ম্যাসিভ পলিটিক্যাল গেম খেলেছে, আওয়ামী সংক্রান্ত মেসেজ, যে আওয়ামী লীগ তুমি প্লে আউট করো, তুমি তোমার সক্ষমতা দেখাও, নাহলে কিন্তু আমি তোমার ছাড়তেছি। একাধারে সে ভারতকে জানিয়ে দিল দেখো তুমি কার জন্য ইয়ে করো, তুমি কার জন্য করো, তুমি আমাদের জন্য করো, আমরা হইলাম শক্তিশালী, ওরা শক্তিশালী না, আমরা হইলাম বাংলাদেশের ট্রু প্রতিনিধি, ওরা প্রতিনিধি না, আমরা হইলাম বাংলাদেশ, ওরা বাংলাদেশ না। দেখো ওরা সামান্য একটা 5ই আগস্টের ঘটনা ওরা সবাই চলে গেছে, আমরা কিন্তু বাংলাদেশে আছি 17 বছর ধরে এবং আমরা এখন পর্যন্ত জিতে আছি। সো বিএনপি তার গেইমে ভারতের সাথে সে একটা ইয়ে নিতে চাচ্ছে, আপার হ্যান্ড নিতে চাচ্ছে এবং আওয়ামী লীগকে যাচাই বাছাই করে দেখতে চায়, এটাও হতে পারে। থার্ড কঠিন ব্যাপারটা কি, যে বিএনপি একেবারে চায় না যে আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতি, একেবারে চায় না। এটা হলো থার্ড অবস্থা। এইটু আমি তো এর আগেরটা বললাম পজিটিভ, মাঝখানটা বললাম এদিক ওদিক, কিন্তু থার্ডটা কিন্তু বিএনপির একটা অবস্থান থাকতেই পারে যে আমি আগামী 2 বছর আওয়ামী লীগকে দাঁড়াতে দেবো। সো তা আমার প্রথম অস্ত্রটা কি, যে অস্ত্রটা আমি খেলি নাই, যে অস্ত্রটা আমি তৈরি করি না, যে ব্রহ্মাস্ত্র আমি করি না, এটা করছে ইউনূস, আমি তো করি নাই। আমি এটা শুধু একটু মোড়কের মধ্যে একটু ঘষা মাজা দিয়ে আমি এমন ভাবে করছি যাতে আওয়ামী লীগ আমাকে ডিস্টার্ব না করতে পারে। সো এটা হলো কঠোর অবস্থান। 3টা অবস্থানই কিন্তু এখানে হতে পারে। আমার কাছে মনে হয় আলোচনার দ্বার উন্মুক্ত হয়েছে, সেটা বিএনপির কঠোর অবস্থানের কারণে হোক আর মাঝপথের মাঝামাঝি অবস্থানের কারণে হোক, কিন্তু আলোচনার একটা দ্বার উন্মোচিত হয়েছে, যেখানে অনানুষ্ঠানিক আলোচনাগুলো কিন্তু শুরু হবে বলে আমার ধারণা। থ্যাংক ইউ। একেবারে এখানে তো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যেমন ধরেন এমনও তো হতে পারে বিএনপি যেমন আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করার জন্য 2014 সালে একটা আইন, যেটি ট্রাইব্যুনালের ইয়ে ছিল যে জামাত ইসলামী দলগতভাবে যুদ্ধাপরাধ করেছে, সুতরাং তাদের নিষিদ্ধ করা যেতে পারে। এরপরে তারা একটা আইনের খসড়া তৈরি করেছিল, সেটা তারা 24 সাল পর্যন্ত 5 আগস্টের আগে 3 আগস্টে যখন তারা বা 2 আগস্টে যখন নিষিদ্ধ করে জামাতকে, তারা আগ পর্যন্ত তারা এই আইনের কোন ধরনের এই করব নানা রকম ডিলে করছে, নানা রকম সময় ক্ষেপণ করছে, আর 5 তারিখের আগে তার নির্বাহী আদেশ নিষিদ্ধ করলো। বিএনপি কি এইরকম কিছু খেলতেছে কিনা, এটা একটা অস্ত্র রেডি করে রাখলাম, যে কোনো সময় নিষিদ্ধ করবো, এই কার্যক্রম করলে এইটা করবো, এই শাস্তির বিধান 14 বছরের সাজা, এইরকম কিনা। সেটা বললাম যে তিন রকম পদ, তারা কঠিন পদ, মাঝামাঝি পদ নিতে পারছে, আবার অন্য রকম কিছু হতে পারে, কিন্তু আলোচনার দ্বার উন্মুক্ত হচ্ছে, এইটুকু আমি বলতে পারবো। বিএনপি আর একটা কথা সহজ, আমি তো কিন্তু একটা কথা বুঝি, আমি 3 নম্বর পদটাকে মনে করি বিএনপির জন্য, বিএনপি এটা চাইবে এটা করতে, সেটা হলো যে আওয়ামী লীগ আগামী 3 বছর যদি আওয়ামী লীগ রাস্তায় না আসে, এটা তার জন্য উপকার না। সে কেন ডাইকে নিয়ে আসবে আওয়ামী লীগকে? আপনি ডেকে খাল কেটে কুমির আনবেন কেন? বলে না খাল কেটে কুমির আনো না, তো সে কেন আপনি যদি বাধ্য না কুমির, যদি আপনি যদি এই খালটা না কেটে যদি কুমির আসতে পারে, তখন আপনি খাল কেটে আনার তো দরকার নাই। কুমির যদি এমনি আসতে পারে সেক্ষেত্রে দেখা যাবে, কিন্তু আপনি নিজে থেকে তাকে রাস্তা করে দেবেন কেন? এটা রাজনীতিতে কেউ দেয় না। আওয়ামী লীগ যদি এটা আশা করে, আমি মনে করি না আওয়ামী লীগ কখনো এরকম আশা করে, কারণ এটা অসম্ভব। রাজনীতিতে আওয়ামী লীগও এই সুযোগটা কখনো বিএনপিকে দেয় নাই, যেটা বিএনপিকে আওয়ামী লীগ দেয় নাই 17 বছর ধরে, সেটা কেন বিএনপি মাত্র 6 মাসের মাথায় বা 3 মাসের মাথায় দিতে যাবে? আমি বিশ্বাস করি না।
একেবারে। কিন্তু এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধের কার্যক্রম নিষিদ্ধ আছে, সেটিকে আরো কঠোরভাবে আইনের ইয়েতে বেঁধে দেওয়া, আওয়ামী লীগ যাতে কোনো কার্যক্রম না করে করলে শাস্তি দেওয়া হবে, এটা কি বিএনপি তার নিজের জন্য কোনো বিপদ ডেকে আনছে কিনা ভবিষ্যতের জন্য, এরকম মনে হয় না কি? না না না, এই যে এই ভবিষ্যৎবাণী করার জন্য আমি নাই, আমি কথা বলি নাই যে আমি টিয়া পাখির ভবিষ্যৎবাণী করতে না, পারি। না, ঠিক আছে, তাইলে আমি আরেকটা প্রশ্ন করি। আওয়ামী লীগকে নিষিদ্ধের এই প্রসঙ্গটা এখন কেন? আপনি বলছিলেন খলিল যাচ্ছেন দিল্লি এবং হুমায়ুন কবির যাচ্ছেন সঙ্গে, এই জন্য, কিন্তু দেশে অনেক ক্রাইসিস, সেই ক্রাইসিসকে কি আসলে ভাই আপনি চাপা দিতে? দেশের অনেক ক্রাইসিস সাথে এটা সাইডের, আপনি এটা দেশের অনেক ক্রাইসিস সাথে এইটার সাথে মিলাবেন না। এটা হলো একটা সরকারের একটা প্রতিনিধি দল একটা দেশে যাচ্ছে, যে দেশে একটা আগের সরকারের লোকেরা ওখানে বসবাস করে, এটা মাথায় রাখতে হবে আপনার। এখানে তো আই সরি, এমন একটা সেন্টেন্স আমি বললাম যেটা হলো কমিউনিস্টের হতো, মাথা রাখতে, আপনার মাথায় রাখার কোনো দরকার না, আমার মাথায় আমি রাখতে চাই। সেটা হলো যে একটা 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 সরকারের একটা প্রতিনিধি দল এমন জায়গায় যাচ্ছে যেখানে তার প্রতিপক্ষ অবস্থান করছে, তাহলে সে কি অস্ত্রশস্ত্র নিয়ে যাবে না? যে আমি অস্ত্রশস্ত্র বলতে যে যুদ্ধাস্ত্র না, মাথার বুদ্ধির অস্ত্রটা নিয়ে যাবে না সে? তো সে বুদ্ধির অস্ত্রটা এইটাই, আমার কাছে এটাই মনে হয়েছে। সে একটা বুদ্ধি, একটা 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 বুদ্ধির লড়াই করার জন্য সে একটা অস্ত্র মাঠে রাখলো, যে এইটা নিয়ে এখন আর অন্য কিছু না। হয়তো এমন তারা জানতে পেরেছে যে আওয়ামী লীগ বা ভারত এমন কিছু প্রস্তাব নিয়ে আসতে পারে যেগুলো আমার জন্য বিব্রত করে দেবে, তো তার আগে এমন কিছু করে দিল যে আগে এটা নিয়ে আলোচনা করার পরে ওগুলো নিয়ে আলোচনা করবে, বুঝতে পারো না? তার মানে হয়তো আওয়ামী লীগ প্রস্তাব করবে যে তাদের বিরুদ্ধে মামলাগুলো সব প্রত্যাহার করে নেওয়া, এরকম একটা প্রস্তাব দিতে পারে। তো বিএনপি কি করলো, আরে বাবা ওই আলোচনা বাদ, আগে তোমার দল দেখা, দলের নিষেধাজ্ঞা আগে প্রত্যাহার, এটা আগে আমি করতেছি, সো আলোচনা এখানে আসো, ওই আলোচনা বাদ দাও, ওই ছাড়াছাড়ির আলোচনা বাদ দাও। পরিষ্কার ভাই, এই গেম তো গেম। আপনি পলিটিক্স করছেন, আপনি জানেন আপনি যখন পলিটিক্স করবেন তো পলিটিক্সে আপনি আপার হ্যান্ডে যাইতেই চাবেন, বিএনপি আপার হ্যান্ডে যেতে চাইছে। এইটা একটা দিক। আরেকটা দিক আপনি বলছিলেন যে ভারতের কাছ থেকে আমরা এই যে আমি বিপদে পড়লে তুমি আমাকে এই করবা সেই করবা, আওয়ামী লীগ এখন একটা ট্রাম্প কার্ড কিনা বিএনপির কাছে, যে এই ট্রাম্প কার্ড ব্যবহার করে, আপনি অনেক কিছু বলে ফেলছেন, তারপর আমি প্রশ্ন করলাম, ট্রাম্প কার্ড ব্যবহার করে বিএনপি অনেক সুযোগ সুবিধা আদায় করতে চাইবে, যেটা আপনি বলছিলেন অনেক কিছুই এইরকম। সুবিধা কি আলাপ করেছে, সুযোগ সুবিধা সেটা হলো তো রাষ্ট্র টু রাষ্ট্র, কিন্তু রাজনৈতিক সুবিধাটা কি আলাপ? রাজনৈতিক সুবিধা হলো আওয়ামী লীগকে বেশ কিছুদিনের জন্য দূরে রেখে দাও, ভাই তুমি দূরে থাকো, তুমি আমার সাথে ঝামেলা পাকায় না, আমি 3টা বছর ভালো থাকি, 4 নম্বর বছরে আসো তুমি রাজনীতি করো, তারপর এসব ইলেকশন করো, কোনো অসুবিধা নেই, কিন্তু 3টা বছর তুমি আমার সাথে ঝামেলা করতে হবে, যদি করো আমি এই নিষেধাজ্ঞা আমার হাতে আছি, কিন্তু এই অস্ত্র আমার হাতে আছে, যদি এগুলো করো আমি বাইন্দাই না, সব বিচার করবো। এখন তো বিচার করতে পারতেছে না এই ঘটনা, এখন শুধু আটকাচ্ছে অন্য মামলা দিয়ে, তখন ওই মামলা দিয়ে আটকা। একেবারে পরিষ্কার, আওয়ামী লীগের জন্য আসলে রাজনীতিতে ফেরা এখন কঠিন হয়ে গেল। এই আইন যদি সত্যি সত্যি পাশ হয়, আগে তো হোক, তার আগে কঠিন তো অলরেডি এখন কঠিনই আছে। আওয়ামী লীগের কি এখন ধরেন ওদের কি রাস্তার মধ্যে ফুলের পাপড়ি ছড়ায় রাখছে? তো সেটা তো না। সো আর এই আইন সংশোধন হলে আর কত কি হবে, আর এখন যে অবস্থা আছে এই অবস্থাতে থাকবে, কিন্তু কথা হচ্ছে তখন আওয়ামী লীগ এমন হতে পারে যে এটাও কিন্তু আওয়ামী লীগের সলতের মধ্যে ঘি ঢালার মতো হতে পারে, যে স্পার্ক করলো, যে বেটা আমাদেরকে নিষিদ্ধ করছে এখন আবার শাস্তির বিধান করবে, রিয়াক্ট করতে পারে, সেই রিয়াকশনও তো হতে পারে। এটা বুমেরাং হতে পারে বিএনপির জন্য। সো বিএনপি যে একেবারে একটা জিনিস করলেই তার পক্ষে সব চলে যাবে তা তো না, এটা বুমেরাংও হতে পারে যে আওয়ামী লীগ স্পার্ক করলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায় গেল এবং ঘুরে দাঁড়ায় বিএনপিকে চ্যালেঞ্জে ঘুরে, এটাও তো হতে পারে। নোবডি নোজ পলিটিক্সে কোনটা প্লে করবে আপনি তো বলতে পারেন না। এখন হয়তো তারা সহ্য করে এই 2 বছর ধরে 20 মাস 21 মাস ধরে সহ্য করে ধৈর্য ধরে আছে, তখন হয়তো এটা আর দেয়ালে পিঠ থেকে যাবে, তার দেয়ালে পিঠ থেকে যাবে, দেয়ালে পিঠ থেকে গেল। এইখানে জামাতের কোনো ভূমিকা আপনার মনে হয় কিনা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে বিএনপির সঙ্গে? জামাত তো বিএনপি কে এই ব্যাপারে সাপোর্ট দিবে, এখন কোন ভূমিকা আছে কিনা সেটা ভাই আমি তদন্ত করে দেখি নাই বা আমি অনুসন্ধান করে জানি না, কিন্তু আমার বিশ্লেষণ হলে তো জামাত তো সাপোর্ট করবে, এটাই তো স্বাভাবিক।
এরকম কোন উদ্যোগ হলে জামাত তো নাচতে নাচতে সাপোর্ট করবে। এটা তো এরকম যে কি বলে, একে তো নাচতে বুড়ি, তারপরে ঢোলের বাড়ি। জামাত তো চায় যে বিএনপি কে, আওয়ামী লীগকে দূরে সরা রাখার জন্য। এখন যদি সেখানে একটা ঢোলের বাড়ি দেয়, তখন সে জামাত কি করবে? নাচতেই শুরু করবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। এটা তো জামাতের পক্ষে এটাই যাও, যেমন জামাত এটাই করবে। একেবারে আওয়ামী লীগের কার্যক্রম যদি নিষিদ্ধই হয়ে যায় বা শাস্তির ব্যবস্থা বিধান তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে সেটা বিএনপি, আপনি বলছেন বিএনপির জন্য বুমেরাং হতে পারে, একদিক থেকে বলছেন যে আওয়ামী লীগ হয়তো স্পার্ক করতে পারে, কিন্তু এমনও তো হতে পারে সেক্ষেত্রে এই সুযোগে জঙ্গিত্বন আরো বেশি করতে পারে, যে জঙ্গিত্বন আরো 5 তারিখের পরে দেখেছি। অনেক কিছুই করতে পারে, সেটা অনেক কিছুই হতে পারে। সেটা তো দেখেন, একটা দলকে যখন নিষিদ্ধ করা হয়, সেই দল এই সম্পর্কে আপনার এখানে আমি অনুষ্ঠানে অনেক কিছু বলছি, সেই দল কি কি অপশন নিতে পারে, সেই অপশনের মধ্যে তো ওইটা একটা, যে আমাকে নিষিদ্ধ করা হয়েছে, এখন আমি কারো কিছু মানবো না। এখন আমি আমার যেসব যেহেতু আমি সাধারণ মিছিল করলে আমার শাস্তি হচ্ছে, তা আমি অন্য কাজ করলে শাস্তি হবে, সেটা অন্য কাজ করলেও তো হবে। আমি মারপিট করলেও তো হবে, আমি ধ্বংসাত্মক কাজ করলেও তো হবে, যেটা নিষিদ্ধ করলে হয়। আপনি তার স্বাভাবিক কর্মকাণ্ড যখন আটকায় দিলেন, তো সে অস্বাভাবিক কর্মকাণ্ড করবে, সে তো করবেই। এবং আওয়ামী লীগ মতো সংগঠন, আমি মনে করেন ইয়ের মধ্যে কিনা পেটের মধ্যে পাথর মেজা বলবে যে আমার ক্ষুধা, আমি পাথর মেজা ক্ষুধার নিবারণ করতেছি, তা করবে না। অন্যের পেট থেকে খাবার বাইর করে ছাড়িয়ে দেবে আওয়ামী লীগ। এটাই আওয়ামী লীগ। আওয়ামী লীগকে আপনি দেখছেন যে আওয়ামী লীগ যখন দেয়ালে পিঠ থেকে, তখন তারা কি করে। আমরা অনেকদিন থেকে আলোচনা করতেছি আওয়ামী লীগ এটা করবে, কিন্তু এটাই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রতি আস্থা এইটুকু রাখা যায় যে আওয়ামী লীগ সময় মতো রিয়াক্ট করবে। এখন সেই রিয়াকশনটা তারা হয়তো আমাদের দৃষ্টিতে বা আমাদের অনেকের দৃষ্টিতে সময় মতো করছে না, তাদের সময় মতো তারা করবে। আমরা তো সেটা নির্ধারণ করতে পারি। আমি আলোচক হিসেবে যতটুকু বুঝি ততটুকু করবো, কিন্তু আমি তো তাদের রাজনীতি করি না। এবং তারা রাজনৈতিক ভাবে কোন কৌশল নেবে সেটা তাদের কৌশল। তবে যদি এই ধরনের কোনো খড়গ আসে, আওয়ামী লীগ এমন কোন রাজনৈতিক কৌশল নেবে যেটা কিন্তু কারোর জন্য ভালো হবে না। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হলো আওয়ামী লীগ হলো অন্যতম না, আওয়ামী লীগই প্রধান দল। সে 50% মানুষের সমর্থন নিয়ে রাখে। সো এই দলকে আপনি নিষিদ্ধ করে আপনি কোনো ভালো কিছু আসবে এটা আমরা, এই জন্য আমি বলছি পজিটিভলি দেখেন, এটা একটা কৌশল হতে পারে, যে কৌশলে আওয়ামী লীগের সাথে একটা আলোচনার দ্বার উন্মুক্ত করছে কিনা। এটা এই জন্য পজিটিভ বলি, কারণ একটা সুস্থ মস্তিষ্কের লোক বা সুস্থ মস্তিষ্কের রাজনীতি কখনোই এমন কিছু যাবে না যেটা তাদের জন্য ভূমিরাম হবে। তারা সাময়িকভাবে যে সুবিধা চায় সেটা আওয়ামী লীগ কাছে চাইতে পারে, যে আমাকে ডিস্টার্ব করো না 3 বছর, আমাকে ডিস্টার্ব করো না 2 বছর, এগুলো চাইতে পারে। দ্যাটস অল। বাট এটা আলোচনা, এই জন্য আমি বলছি এটা পজিটিভলি দেখা উচিত, যেটা আলোচনা দ্বার উন্মুক্ত হচ্ছে কিনা। যদি দ্বার উন্মুক্ত হচ্ছে, তাহলে কিন্তু এই ধরনের আলোচনাগুলোই আসবে যে আমাকে ভাই 3টা বছর শান্তিতে থাকতে দাও, তুমি আমার অশান্তি করো না, আমি তোমার কিছু করবো। এটাও হতে পারে। আপনি কঠোর বললেই কঠোর হওয়া যায়, এবং আপনি আওয়ামী লীগের জন্য কঠোর অবস্থা হইতে পারে, এমন হইতে পারে, সবকিছু আমরা আন্দাজ করতে পারি। কিন্তু আপনি এটাও তো আমি বললাম যে সলতের মধ্যে কিন্তু আপনি আগুন ধরানোর মতো অবস্থা হইতে পারে, বারুদের মধ্যে আগুন ধরানোর মতো অবস্থা। আপনি এমন কিছু টাইট দিলেন যে রশি দিয়ে টাইট দিলেন, সে রশি ছিঁড়ে গেল। আপনি বেশি টাইট দিবে দেন। তবে এই আলোচনাগুলো এই জন্য বলি, এই ধরনের রশি টাইট দেওয়ার আলোচনাগুলো থেকে অনেক পজিটিভ জিনিস বেরিয়ে আসে। অনেক হুঙ্কার দেওয়া হয় আগের রাতে, পরের দিন কিন্তু দেখা যায় যে না, একটা পজিটিভ জিনিস বেরিয়ে আসছে। অনেক হুঙ্কার, আপনি ডোনাল্ড ট্রাম্প আর কত হুঙ্কার আপনি কয়দিন বাদে বলে আমি এটা করি নাই, সেটা এই পর্যন্ত কয়বার তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপর হামলা করতেছে, এই 10 বার পর্যন্ত সে চিল্লাইছে, কিন্তু পরবর্তী কয়দিন পরে বলে আমি 48 ঘন্টা সময় দিলাম, আবার কয়দিন বাদে বলে আমি আরো 10 দিন সময় দিলাম। এগুলো করে আলোচনা যখন থাকে বা কোনো কিছু আলোচনার জন্য মিনিমাম সুযোগ থাকে, সেখানে কিন্তু এগুলো হবে। সেখানে ভয় পাওয়ার বা কিছু আমি মনে করি না আওয়ামী লীগের এখানে কোনো ভয় পাওয়ার কি আছে। বরং যদি আওয়ামী লীগের উপরে এই ধরনের সত্যি কোনো খড়গ আসে, সেক্ষেত্রে আওয়ামী লীগ রিয়াক্ট করবে, এটি খুব স্বাভাবিক ব্যাপার। ভেরি সিম্পল ইস্যু, একেবারে রিয়েক্ট করবে। আমরা যদি অনেক কমেন্ট আছে, আমি কোনো কমেন্ট দেখাই নাই, কিছু কমেন্ট পড়বো, আর কিছু প্রশ্ন আছে অনেকগুলো। আমরা যদি উপর থেকে আসি, আপনি দেখবেন, আমি একটু দেখি, আপনি দেখেন একটু। আচ্ছা, স্টার লাইফ লিখছেন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কেউই মুক্তিযুদ্ধে বিশ্বাসী না, এটা প্রমাণিত। বিএনপি যে রাজাকারের দোষর, তারেক আবারও তা প্রমাণ করলো। তারেক জিয়া ভুলে গেছে আগামীকাল বলে একটা কথা আছে, সেটা আসবেই। আর শাহিন লিখছেন বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে, এটা কিভাবে আশা করেন? এটা তো আমরা কেউ আশা করছি না এখনো না। আচ্ছা, তারপরে বিপুল ভাই কে আমির হোসেন লিখছেন, বিপুল ভাই আমি বলেছিলাম বিএনপি আওয়ামী লীগের উপর প্রতিশোধ নেবে,
আচ্ছা, আর বাহার চৌধুরী লিখছেন মিডিয়া ওয়াচ লাইভ দেখতে পারে না, এই একটা প্রশ্ন ছিল এর অংশ। এটা লালবদর আলবদর এসব নিয়ে এখানে আলাপ করি না, আমরা আছি আওয়ামী লীগ নিয়ে। আওয়ামী লীগ বেশি আশ্বাস শেওলা নয় যে নিষিদ্ধ করলেই আমাদের মন থেকে মুছে আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবে, পলাশ লিখছেন। আচ্ছা, আর আওয়ামী লীগ নিষিদ্ধ আইন পাশ করবে বিএনপি, খুব ভালো, করতে দিন, ধানমন্ডি 32 লিখছেন। স্টার লাইভ লিখছেন যে ইউনুসের ধারাবাহিকতায় তারেক যে প্রতিহিংসা শিখালো তার খেসারত তারেককে দিতে হবে, কোনো একদিন আগামীকাল হবে, সেদিন তারেক ফখরুলরা কি জবাব দিবে, প্রশ্ন করেছেন। কোনো একদিন আগামীকাল হবে, তারেক ফখরুলরা কি জবাব দিবে? সাইফুল ভাই, এটা একটা প্রশ্ন, কোনটা মানে কোনো একদিন আগামীকাল হবে, তখন তারেক ফখরুলরা কি জবাব দিবে? আমি এটা আমাকে করেন নাই। আচ্ছা, উনি প্রশ্ন উত্তর দিচ্ছেন, এই জন্য স্বগতোক্তি করেছে। আচ্ছা আচ্ছা, সত্যি করেছেন। আচ্ছা, তখন এরকম আর কি, যে এমন তো সময় আসবে তখন তুই বেটা কি করবি ভাই, 3 ঘন্টা কারেন্ট নাই। আচ্ছা, কেমিস্ট্রিকে লিখছেন আওয়ামী লীগ যদি বিএনপি জামাত জোটের উপর নির্ভর করে রাজনীতি করতে হয়, তবে বাংলাদেশের মুক্তিদের পক্ষের একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতি করার দরকার নাই, একদম। আচ্ছা, কমেন্ট করা। আচ্ছা, আমি আরো কিছু বলি। আওয়ামী লীগকে নিষিদ্ধের আইন পাশের ফয়রা দেখে ভারতে গঙ্গা চুক্তির জন্য চাপ দেওয়া, ধানমন্ডি 32 বলছে গঙ্গা চুক্তির একটা চাপ দেওয়া, গঙ্গা চুক্তির মেয়াদ তো শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো একক ব্যক্তির নির্দেশ হয়নি, সে সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দী ছিলেন এবং খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় নানা ঝুঁকি মোকাবেলা করে ফখরুল ইসলাম, এই যে আজকে দিয়ে পড়া গেছে কালকে। আচ্ছা, আমরা কি ধরতে পারি, আচ্ছা এই প্রশ্ন করেছেন স্বপ্নরাডু, আমরা কি ধরে নিতে পারি আমেরিকার পরামর্শে নিষিদ্ধের বিষয়টা সামনে এসেছে, এনেছে বিএনপি? কোনটা? আমরা কি ধরে নিতে পারি আমেরিকার পরামর্শে এই আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টা সামনে এনেছে বিএনপি? আমি তো এটা বলতে পারবো না, ধরে নেওয়ার কোনো দরকার নেই। তবে এরা ট্রায়ও এক হয়েছে, মানে এই বিষয়টাতে এরা আলোচনা ধরে, মানে যুক্তরাষ্ট্রটা করতেছে এমন না। আমার ধারণা এখানে এটা বিএনপি করতেছে, কিন্তু সেখানে হয়তো সবাই ইনভলভ হচ্ছে, যে আওয়ামী লীগ ইস্যুটা সামনে আসছে, এইটা হলো ব্যাপার। আওয়ামী লীগ সবার কাছে প্রাসঙ্গিক এখন, এটাই হলো ব্যাপার। এটার কারণ তো অনেকগুলো আছে, এর কারণ অনেকগুলোর মধ্যে প্রথমত হলো ইউনুসের ব্যর্থতা, শুধু না ইউনুসের মানে আদ্যপান্ত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতি, যে দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে সে আসছে, সেই নিজেই দুর্নীতি করে গেছে। দুর্নীতি তার তো এখন এগুলো তো সব দেশ দেখেছে, তারা যাকে প্রতিনিধি মনে করছিল সে প্রতিনিধিতে তাদেরকে ডুবাইছে, তাদের বাণিজ্য ডুবাইছে। এখন তারা নিশ্চয়ই একবার ভবিষ্যৎ অন্য কিভাবে তারা ইনভলভ হইতে চায় সেটা হতে পারে কিভাবে। তবে আমি কিন্তু না ভবিষ্যৎ দর্শনা বা আমি দিব্য চোখে কিছু দেখি না, সো আমি বলতে পারবো না আসলে কি হচ্ছে, কিন্তু আমার কাছে এটা মনে হয়, এটা হলো আমি একটা ইকুয়েশন মনে হয়েছে যে এটা এরকম হতে পারে। আচ্ছা, প্যারামেন্টাল লিখছেন আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশ যেদিন সংসদে পাশ হবে, বিএনপি নিষিদ্ধের কাউন্টডাউন সেদিন থেকে শুরু হবে। আচ্ছা, আর জয়ন্ত লিখছেন, আচ্ছা এটা দোকানে আগে পড়ছি একবার, জয়ন্ত আগামীতে আওয়ামী লীগ যখন বিএনপিকে নিষিদ্ধ করে ভেঙে চুরমার করবে, তখন কি বিএনপি দলের জন্য সুশীলরা কান্নাকাটি করতে পারবে কি ভাই? কান্নাকাটি করতে পারবে কি ভাই? সুশীলরা সবসময় স্বাধীনতার বিপক্ষে যারা আছে তাদের জন্য কান্নাকাটি করবে, এটা নিয়ে চিন্তা করেন না। বিএনপি যদি স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয় তাদের জন্য কান্নাকাটি করবে। এই ফ্লোটিলা, ওই যে বাটপার, এরা লাফাবে, এই বাটপাররা একবার এই কথা বলবে, ওই কথা, কিন্তু ফাইনালি কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে। সো ওরা এক হবে, ওরা কথা বলবে, কনফার্ম থাকেন, এইসব বুদ্ধিবীচি ওদের জন্য কথা বলবে। মাজারুল লিখছেন, সাইফুল ভাই এটা কি মার্কিন মদতে ভারতের উপর একটা চাপ প্রয়োগ করার কৌশল? প্রশ্ন করছেন কৌশল কিনা, আমেরিকার বাটপার তৈরির কারখানা। আচ্ছা, কিছুদিন পর দেশের জনগণ পিঠের চামড়া তুলে ফেলবে আমেরিকার দালাল পাকিস্তানের দালালদের, লিখে রাখো, নিশাদ লিখছেন। আচ্ছা, কুষ্টিয়ার ঝিনাইদহ, হ্যাঁ এটা দেখি আমি খুঁজে বাইর করবো, কালকে আলোচনা করা যায় কিনা। বিএনপি দেশের ক্রাইসিস ঝাঁকতে আওয়ামী লীগ প্রসঙ্গ এনেছে, কেমিস্ট্রিকে না, এখানে ক্রাইসিস তো আমি সাইফুল ভাই এটা একটা ব্যাখ্যা দিয়েছিলাম, প্রশ্ন করেছিলাম। তারপর মুয়াজ্জেম হোসেন লিখছেন, আপনি তো কয়েকদিন আগে বললেন খলিলুরের সাথে আওয়ামী লীগের উচ্চারণ করবে না, এরকম কিছু আমরা বলছি?
ভারত না হয়তো বলতে আমি তখনকার প্রেক্ষাপট না হতে পারে, আমি তখনকার প্রেক্ষাপটে একটা ব্যাখ্যা শুনেন। রাজনীতিতে প্রতি মুহূর্তে বদল হয়, আমার চিন্তাও বদল হতে পারে, আমার ব্যাখ্যা বদল হতে পারে, এটাতে স্থায়ী বলে কোনো জিনিস নাই। আমি আজকে যেটা বললাম সেটাই কালকে সেটা যদি না হয় তাহলে নিশ্চয়ই সেটা কোনো কারণ থাকে না হওয়ার জন্য, সেই কারণগুলি ব্যাখ্যা করতে হবে। সো আর কোনো স্থায়ী জিনিস বলতে আমি যদি বলে থাকি যে উচ্চার করবো না, আমার মনে হয় না আমি এইভাবে বলছি, বাট এটা আমার একটা ধারণা যে ছিল যে আওয়ামী লীগ, কিন্তু যেহেতু এরকম একটা ঘটনা হঠাৎ করে ঘটানো হইলো এবং দেখা গেল যে খলিলুর রহমান ওখানে গেছেন, সেখান থেকে এখানে আসছেন, এই জন্য এই ব্যাখ্যাগুলো আসছে আর কি। এটাতে ডেফিনেট কিছু আমি কিন্তু এখানে অনুসন্ধানী সাংবাদিকতা করিনি, আমি আমার বিশ্লেষণ করেছি। বিশ্লেষণ। স্বপ্ননাথ আবার লিখছেন, আমি বিশ্বাস করি বিএনপি এই বিরোধী দলকে রাজপথে বিক্ষোভে নামিয়েছে, হইতে পারে, এটাও রাজনীতির খেলা।